প্যানেল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। অভিষেকের ডিজে মামলায় ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে, নতুন একটা দিক পাওয়া যাচ্ছে, কারণ গোসাবার বিজেপি বিধায়কের বয়ান রেকর্ড করা হয়েছে। কারণ ডিজে মামলার এই মন্তব্যের পরে বিধায়ক বিকর্ণ নস্করে বিজয় মিছিলে হামলার অভিযোগ ওঠে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সায়ন্ত, সঙ্গে রয়েছেন সায়ন্ত। স্বাভাবিকভাবেই তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই হামলা হয়েছে বলে কি অভিযোগ উঠছে বিজেপির পক্ষ থেকে, এবং বিধায়ক তার বয়ানে কি বলছেন? একদমই, দেখো বিকর্ণ নস্কর তিনি যেটা জানালেন যে 4 তারিখ অর্থাৎ 4 মে তার যখন রেজাল্ট বেরোয়, তখন তিনি যখন সেই গণনা কেন্দ্র থেকে বের হচ্ছিলেন তখন তার উপর হামলা হয়। এমনকি যখন জয়ী হন তখন যে মিছিল বের হয় তখনও তার উপর হামলা হয়। আর এই হামলাগুলো হয়েছে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে বক্তব্যের উস্কানির জন্যই। সেই বিষয়ে তিনি যখন ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছিলেন, সেই অভিযোগ সিআইডির হাতে যাবার পর আজ তাকে সেই বিষয়ে বক্তব্য নিতে, বয়ান নিতে ডেকে পাঠানো হয়েছিল এবং সেই মতো তিনি আজকে বয়ান দেন। এবং তিনি যেটা জানিয়েছেন যে বারবার ক্যানিং গোসাবা এলাকায় বহু বিজেপি কর্মীর ওপরে হামলা হয়েছে ভোটের সময় এবং ভোট পরবর্তী সময়। একই সঙ্গে ভোট বেরোনোর, রেজাল্ট বেরোনোর পরও হামলা হয়েছে। এই সব কিছুর পিছনে দায়ী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ডিজে সংক্রান্ত বক্তব্য। এবং সে কারণে তিনি নির্দিষ্ট করে প্রমাণসহ আজ সিআইডির কাছে তার যাবতীয় তথ্য জমা দিয়েছেন এবং সেখানে বলেছেন যে যাবতীয় হামলা বা যাবতীয় যে ঘটনা ঘটেছে তার সঙ্গে ডিজের যে বক্তব্য সেটা একেবারে জড়িয়ে রয়েছে। এবং যে কারণে বারবার সহযোগিতা করছেন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি নিজের কণ্ঠস্বর নমুনা না দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বারবার আদালতের দ্বারস্থ হচ্ছেন। এদিকে আজ বয়ান রেকর্ডের পর বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর তিনি কি জানিয়েছেন একবার শুনবো। আপনার কাছ থেকে কোন কোন পয়েন্ট জানতে চাইলো? ওই যে যেগুলো আমাকে ওরকমভাবে যে হামলা হয়েছিল তার যে বিষয়বস্তু সম্বন্ধে জানতে চাইলো। আর ওই গোসাবার বিষয় নিয়ে আমি বললাম, আমাদের কার্যকর্তার উপরে যে গুলি চলেছিল আধা ঘন্টা আগে সেটাও আমি বললাম। এবং তার হচ্ছে যে অভিষেক ব্যানার্জি আমি শাস্তির দাবি জানালাম। আমি হ্যাঁ, আমি যা দেওয়ার আমি দিয়েছি। হ্যাঁ, অনেক সমস্ত তদন্ত করে উনি দেখবেন এবং ব্যাপারটা যাতে অভিষেক ব্যানার্জি এই বিষয়ে সাজা হয়, সেই সঙ্গে সঙ্গে পরেশরাম দাস এবং রাজা গাজী যারা ওখানে দাঁড়িয়ে থেকে আমার উপরে হামলা চালিয়েছে তাদের যাতে সাজা হয় সে বিষয়ে ব্যবস্থা হবে। গোসাবার বিজেপি বিধায়কের বক্তব্য আমরা শুনলাম, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের এই অভিযোগ, কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মামলা চলছে, সেই বক্তব্য আরো একবার আপনাদের শোনাবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। ব্যাক টু ব্যাক আরও একটা খবর। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সাময়িক স্বস্তি কালীঘাট তৃণমূলে। তালা পড়া অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি হাইকোর্টের। একজন বিশেষ অফিসার নিয়োগ করল আদালত। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে দায়িত্ব বিচারপতি সৌগত ভট্টাচার্যের। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, অনেকগুলো প্রশ্ন। প্রথম প্রশ্ন, আদালতের আজকের অবজারভেশনটা কি? দ্বিতীয় প্রশ্ন, এই ব্যবহার করতে পারবে বলা হচ্ছে, সেটা কি কোনো শর্ত সাপেক্ষ? আদালত কি কোনো শর্ত দিয়েছে, কোনো সময় বেঁধে দিয়েছে যে এত তারিখের মধ্যে করতে হবে? আর এই যে অফিসার নিয়োগ করা হলো, বিশেষ অফিসার, তার ভূমিকা কি? আসলে প্রথমেই বলি যে পদ্ধতিটা থাকছে এই বিশেষ অফিসার অর্থাৎ অবসরপ্রাপ্ত বিচারপতি গোটা ব্যাপারটার মধ্যে অবজারভেশনে থাকবেন। তৃণমূল কংগ্রেসে যারা অথরাইজ সিগনেচার করবেন এই অ্যাকাউন্টে, তেমন যে কোনো দুজন তারা প্রাইমারিলি চেকে সাইন করবেন এবং তারপর সেখানে কাউন্টার থেকে সাইন করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি, এবং তারপর তারা সেই টাকা ব্যবহার করতে পারবেন। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত এভাবেই অ্যাকাউন্টের টাকা লেনদেন করা সম্ভব হবে। এই মামলা চলাকালীন শুভজিৎ একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে রাজ্য পুলিশকে। আর বিচারপতির প্রশ্ন যে 4 মের আগে যে সমস্ত বিধায়করা কমপ্লেন করছেন তারা দেখা যাচ্ছে এই অ্যাকাউন্ট থেকেই টাকা ব্যবহার করেছেন এবং এই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে তারা জয়ী হয়েছেন, তাহলে তারা কেন 4 মের আগে কমপ্লেন করলেন না? হঠাৎ করে 18 তারিখে গিয়ে তারা কেন এই ধরনের একটা কমপ্লেন করছেন? এটাতে একটা ধোঁয়াশা রয়েছে। 2 হলো যেরকম ভাবে তদন্ত এগিয়েছে
যে মেটেরিয়াল পুলিশ দিয়েছে তাতে একেবারেই সন্তুষ্ট হতে পারেনি কোর্ট। আদালতের যুক্তি হলো যে অ্যাকাউন্ট ফ্রিজের মতো একটা বড় বিষয়ে সিদ্ধান্ত নিতে যে প্রমাণের দরকার রয়েছে সেগুলো কোনোটাই এখানে আছে বলে আদালত মনে করছে না, তাই আপাতত এই অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দিয়েছে আদালত। শ্রাবন্তী, আপাতত মানে 30 তারিখ পর্যন্ত, কিন্তু বড় অ্যামাউন্ট তোলা যাবে কিনা বা কোন ক্ষেত্রে তোলা যাবে এমন কিছু কি শর্ত আরোপ করা হয়েছে? আর দেখো, মূলত রোজকার যে খরচাপাতি সেটাতে করা যাবে, এবং যারা মাইনে পাচ্ছেন সেরকম ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস এসে এই টাকা ব্যবহার করতে পারবেন। র্যালির বিষয়টিতে নিয়ে আপাতত কিছু বলা হয়নি যে এই খরচাগুলি কিভাবে করা হবে, এবং 30শে সেপ্টেম্বর পর্যন্ত এভাবে লেনদেন হবে, যেহেতু মামলাটি এখনো বিচারাধীন থাকছে। পরবর্তী সময় এই অ্যাকাউন্ট ফ্রিজ সঠিক কি সঠিক নয় সেটা শ্রাবন্তী, একটু আদালত। সঙ্গে থাকো, তোমায় থামাচ্ছি। কুণাল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। কুণাল বাবু, রিয়াকশন আপনার প্লিজ। দেখুন, যেটা তো আইনের বিষয়, ফলে একটা অ্যাকাউন্ট নিয়ে একটা বিষয় হয়েছিল এবং আজকে কোর্ট শুধুমাত্র ডে টু ডে বা খরচা চালাবার যা যা ব্যবহার করার অনুমতি দিয়েছেন তাই নয়, তার সঙ্গে তাদের কিছু বক্তব্য পেয়েছি। বিস্তারিতটা আমরা নিচ্ছি, আপনাদের কাছেও নিশ্চয়ই এসে যাবে। এবং যারা যারা চক্রান্ত করেছিল তাদের কার্যত ভৎসনা করেছে। আমি আপনাদের পরিষ্কার একটা কথা বলি, টাকা তৃণমূল কংগ্রেসের আমাদের জুরিসডিকশনের বিষয় নয়, আমরা এখতিয়ারে পড়ে না। বাট একটা পার্টি, সব পার্টিরই তহবিল থাকে, এটাও লিগাল অডিটেড। কিন্তু যে বা যারা হঠাৎ বিপ্লবী সাজলেন 2 মাস আগে এই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিজেদের ভোট করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহারা, যারা যারা সই করেছে, এই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছে, 25 লক্ষ করে টাকা নিয়েছে। তখন অ্যাকাউন্টটা ভালো ছিল, আর সেই টাকাটা ব্যবহার করে নিজেরা ভোট জিতে যাওয়ার পর তারপর টাকাটা দেখতে খারাপ হয়ে গেল, তখন অ্যাকাউন্টটাকে কি করে বন্ধ করা যায়? এই চূড়ান্ত নোংরামি। যারা একটা শ্রেণী আছে সমাজে, যে থালায় ভাত খায় সেই থালাতেই পটি করে, তার প্রথম নাম হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহা। না হলে যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে টাকা পেয়ে নিজেরা জিতেছে, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ওদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, অ্যাকাউন্ট বের করতে বলুন তো। 25 লক্ষ টাকা করে পার্টি সকলকে দিয়েছিল। টাকা যদি খারাপ হয় তুমি নিলে কেন? আর যদি নিলে তাহলে জিতে যাওয়ার পর সেই অ্যাকাউন্ট বন্ধ করতে নামলে কেন? এদের মুখোশ খুলে যাবে, আর বাকিটা তো আইনের বিষয়। ধন্যবাদ কুণাল দা। তৃণমূল জামানার দুর্নীতির সামনে আনা হবে, আগে ঘোষণা করে দিয়েছিলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, এবং সেই দুর্নীতির সামনে আনার জন্য শ্বেতপত্র প্রকাশে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। নবান্নে শিল্পমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে মন্ত্রীদের বৈঠক হচ্ছে, কিন্তু এই মন্ত্রীদের বৈঠকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, কোন কোন দপ্তর থেকে দুর্নীতির খবর সামনে আসছে, বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সোমার সঙ্গে রয়েছেন। সোমা, এই দুর্নীতির যে শ্বেতপত্র প্রকাশ করা হবে, তাহলে এই শ্বেতপত্র প্রকাশের পদ্ধতিটা কি, মানে কোথা থেকে এই ইনফরমেশন নেওয়া হচ্ছে? দেখো, অর্থমন্ত্রীর নির্দেশেই বা তার নেতৃত্বেই কিন্তু আজকে যে মন্ত্রী গোষ্ঠীর যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে বিভিন্ন যে দফতরগুলো রয়েছে সেই দফতরের আধিকারিকেরা যারা ছিলেন তাদেরকে ডাকা হয়েছে, এবং ডেকে তাদের থেকে কিন্তু বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। কি বিশেষ তথ্য চাওয়া হয়েছে? যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে থাকাকালীন কেন্দ্রীয় প্রকল্পের টাকা ঠিকভাবে প্রকল্পে ব্যবহার করা হয়েছে কিনা, আদেও কি প্রকল্পে ব্যবহার করা হয়েছে নাকি অপচয় করা হয়েছে, নাকি কোনোভাবে নয়ছয় করে সে টাকা কোথাও উধাও হয়ে গেছে। এই সমস্ত বিষয়ের বিভিন্ন তথ্য, সেই তথ্য এবং নথি চাওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের থেকে। আমরা জানি, দেখো, বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আগেই ঘোষণা করেছিলেন যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আর্থিক দুর্নীতি, তার ভুরি ভুরি অভিযোগ এসেছিল, সেই অভিযোগগুলোকে সামনে রেখে এই যে আর্থিক দুর্নীতি হয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তারা শ্বেতপত্র প্রকাশ করবে। সেই শ্বেতপত্র প্রকাশের তথ্য চাওয়া হয়েছে, সেই তথ্যগুলো সামনে আনা হবে সাধারণ মানুষের, কারণ কোন কোন দপ্তরে ঠিক কিভাবে দুর্নীতি হয়েছে সেই সমস্ত বিষয় প্রকাশ করা হবে এবং সাধারণ ভোটারদের সামনে। অর্থমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, তিনি আগে কি বলেছিলেন একবার শুনবো। আমরা অনেক ডিপার্টমেন্টের এক এক করে শ্বেতপত্র বা হোয়াইট পেপার আনব, যে ধরনের দুর্নীতি হয়েছিল, সব কটা
সব ডিপার্টমেন্টকে, কোনো ডিপার্টমেন্ট বাদ যাবে না। অর্থনীতিতে অর্থ ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলবে যে তাদের এই ধরনের কি ধরনের অব্যবস্থার কারণে আমাদের এত বড় একটা ঋণের বোঝা হলো। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের কেন প্রজেক্টগুলো অর্ধ সম্পূর্ণ হয়ে পড়ে চলল। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের রিক্রুটমেন্টের মধ্যে এত দুর্নীতি কেন হয়েছিল। আর সব ডিপার্টমেন্টই কন্ট্রোলার আর অডিটর জেনারেলের যে রিপোর্টগুলো এসছে, যেগুলো আপনারা দেখতে পাননি এতদিন ধরে, আমরা কেউই দেখতে পাইনি, সেইগুলোকে আমরা পাবলিশ করে দেখাবো। কালীঘাট তৃণমূলের পর এবার জাতীয় নির্বাচন কমিশনের সম্পূর্ণ নথি জমা দেবে ঋতব্রতপন্থী তৃণমূল। আগামীকালই দিল্লি নির্বাচন সদনে নথি দেবে ঋতব্রত শিবির। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জ্যোতির্ময়। জ্যোতির্ময়, কি আপডেট পাওয়া যাচ্ছে? আর আমরা আগে দেখেছিলাম যে 6 তারিখ বিকেল 5টার মধ্যে সেই নথি চাওয়া হয়েছিল, যেটা কালীঘাট শিবির দিয়েছিল। ঋতব্রত শিবিরের জন্য কি টাইম এক্সটেন্ড হলো? দেখো, তারা গত সপ্তাহে দেখা করে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে। তারা ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে তাদের নথি ইতিমধ্যেই তারা জমা দিয়ে গেছে এবং তাদের নথি জমা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন মমতাপন্থী তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস দুই পক্ষকেই চিঠি দিয়ে জানায় যে সোমবার বিকেল 5:30টার মধ্যে কেন তারা দলের নামের কর্তৃত্ব দাবি করছে, কেন তারা জোড়াফুল প্রতীকের দাবি করছে, সেই সংক্রান্ত সাপোর্টিং যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস তাদের জমা দিতে হবে। সোমবার নির্দিষ্ট সময়সীমার প্রায় 5 ঘন্টা আগে, অর্থাৎ দুপুর প্রায় 12:30 নাগাদই মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরো 2জন সাংসদ জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত 14 পাতার নথি তারা জমা দিয়ে আসে। এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের কাছে সূত্র মারফত যে খবর আসে যে ঋতব্রতপন্থী তৃণমূল সেদিনই জাতীয় নির্বাচন কমিশনের কাছে আরো কিছুটা সময় চেয়ে নেয় এবং তাদের শুক্রবার পর্যন্ত, অর্থাৎ আগামীকাল পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যেই যে সমস্যা তৈরি হয়েছে, মমতাপন্থী তৃণমূলের তরফ থেকে যে ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে সেই কপি তারা নিজেরাই পাঠিয়ে দিয়েছে ঋতব্রতদের কাছে। আর এক্ষেত্রে অভিযোগ হচ্ছে যে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস তারা বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ মমতাপন্থী তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। কারণ তাদের নথি যেহেতু তারা হ্যান্ড ওভার করেছে, স্বাভাবিকভাবেই তাদের উত্তর সাজাতে, অর্থাৎ ঋতব্রতপন্থী তৃণমূলকে নিজেদের উত্তর সাজাতে কিছুটা সহায়ক হবে বলে তারা মনে করছে। ধন্যবাদ। এদিকে দল ধরে রাখতে মরিয়া মমতার আবেদন। খোঁচা ঋতব্রতর। কুণাল ঘোষকে ঘুরিয়ে বেঈমান বলে আক্রমণ শানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ সাংসদ থাকাকালীন সিবিআই তৎকালীন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে 91 পাতার যে চিঠি দিয়েছিলেন সেটাই দল তুলে দেওয়ার পক্ষে যথেষ্ট, এমনটাই দাবি। সম্প্রতি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া যারা হচ্ছে এই বেঈমান বলছেন, ঘটনাচক্রে সেরকম একজন সাংসদ থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিল। জেলে বন্দি থাকা অবস্থায় একটা 91 পাতার চিঠি, সেই 91 পাতার চিঠি অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই ডিরেক্টরকে। সবথেকে বেশি যার জন্য পাতা বরাদ্দ তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাবহেড রয়েছে, আমি শুধু সেই সাবহেড আমি অনুরোধ করব আর কি, আমি সেই ম্যানেজিং ডিরেক্টরকে অনুরোধ করব যে দিদির এখন অখণ্ড অবসর, 91 পাতার চিঠি একদিনে না হলেও দুদিনে পড়া হয়ে যাবে। আর লেখা যেহেতু ঝরঝরে, পড়তে অসুবিধা হচ্ছে না, আমার কোনো অসুবিধা হয়নি পড়তে, তাই যদি আর যেটুকু কাটাকাটি আছে সেই ম্যানেজিং ডিরেক্টরই নয় পাশে বসে বলে দেবেন যে ওর কাটাকুটি কি আছে, কারণ চিঠিটা ম্যানেজিং ডিরেক্টর লিখেছেন, বর্তমান ম্যানেজিং ডিরেক্টর। আর চিঠিটা লেখা হয়েছে যার বিরুদ্ধে, তো আমি রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী দিদিকে অনুরোধ করব যে আপনি ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকে চিঠিটা চেয়ে নিন, এই 91 পাতার চিঠিটা ভালো করে পড়ুন। ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার দল তুলে দেওয়ার সলতে কবে পাকানো শুরু হয়েছিল আর কে হচ্ছে দল তুলে দেওয়ার সলতে পাকাতে শুরু করেছিল।
বেইমানির একটা ইতিহাস আপনি অনুভব করতে পারবেন। অসুবিধা হলে ওকেই জিজ্ঞাসা করবেন যেখানে কাটাকুটি রয়েছে। আর যদি 15 দিনের মধ্যে আপনার কাছে চিঠিটা না পৌঁছয়, আমরা কুরিয়ার করে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই চিঠিটা দিদিকে পাঠিয়ে দেবো, এই 91 পাতার দলিলটা পাঠিয়ে দেবো, এবং তারপর দিদিকে পাঠাবার পর সংবাদ মাধ্যমকেও এই 91 পাতার দলিলটা দিয়ে দেবো। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, এর আগে কালীঘাটপন্থী তৃণমূল তারা যে শব্দবন্ধ ব্যবহার করছিলেন বা যে লাইন ব্যবহার করে এই ঋতব্রত তৃণমূলকে আক্রমণ করছিলেন, তারই বোধহয় বুমেরাং ওই ধরনের শব্দবন্ধ বা ওই ধরনের লাইন ফিরিয়ে দেওয়া, তাই তো? একেবারেই তাই। এবং এইটা কোথাও গিয়ে যেটা মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা, তাহলে ওই আসল তৃণমূল এবং নকল তৃণমূলের টানাপোড়েন যখন চলছিল কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মধ্যে, সেখানে দাঁড়িয়ে এই বেঈমান শব্দটি বোধ হয় এবার সেই শব্দবন্ধের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটি চিঠির কথা বললেন, কিন্তু কে চিঠিটি লিখেছিলেন তিনি কিন্তু সরাসরি নামটি বললেন না, নানা ইঙ্গিত করলেন এবং বোঝানোর চেষ্টা করলেন যে তৎকালীন সেই সময় কে জেলে ছিলেন, কে সাংসদ ছিলেন, এখন তার কি পদ আছে, সেটা অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি, কিন্তু ইঙ্গিতটা কার দিকে সেটা বোঝার জন্য দীর্ঘ সময় হয়তো কারোর লাগবে না। যদিও তাদের তরফ থেকে, অর্থাৎ যাদেরকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলছেন, তাদের তরফ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য বা কোনো কিছু প্রতিক্রিয়া কিন্তু সামনে আসেনি। এখন দেখার বিষয় যে ওই শিবিরের তরফ থেকে, অর্থাৎ কালীঘাট তৃণমূলের তরফ থেকে এই বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়া হয় কিনা। কিন্তু বেঈমান শব্দ নিয়ে এবার তৃণমূলের অন্দরে টানাপোড়েন শুরু হলো, এই কথা বলাই যায়। অন্তত প্রদীপ্তর সঙ্গে থাকো বৈশানাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বৈশানাথ বাবু, শুভজিৎ রয়েছি বিধানসভা থেকে। প্রদীপ্ত লাইভ রিপোর্টিং করছিল। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক করেন। আপনাদের শিবিরের এক নেতাকে তিনি এমডি এই শব্দবন্ধ ব্যবহার করেছেন। বলা হয়েছে ওই এমডি একটা সময় সাংসদ ছিলেন, সাংসদ থাকাকালীন তিনি সিবিআই, তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে 91 পাতার একটা চিঠি দিয়েছিলেন। সেটাই তৃণমূল কংগ্রেস দলটাকে তুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। ওয়াকিবহাল মহল মনে করছে এমডি বা বেঈমান যাকে বলা হয়েছে তার নাম কুণাল ঘোষ, আপনাদের দলে যিনি রয়েছেন। আপনার রিয়াকশন? প্রথমত ঋতব্রত হলো সিপিএম এর লোক, ওর কথা সিপিএম এর থেকে লাঠি খেয়ে ওকে পার্টি থেকে বার করে দিয়েছিল, এখানে এসে হাতে পায়ে ধরে তৃণমূলে ঢুকেছিল। আজকে ও বেইমানি করছে, পার্টির সাথে পেছন থেকে ছুরি মারছে, আমাদের দলের ক্ষতি করছে, বিজেপির হয়ে কাজ করছে। ও গেছিল বাড়িপুরে ওকে মানুষ কি করেছে দেখেছেন। এখন এখানে দাঁড়িয়ে ও যে কথাগুলো বলছে কুণাল ঘোষের নামে, সেই কথাগুলো কোনো মানে রাখে না। কারণ ও নিজে বেঈমান, বিশ্বাসঘাতক বলে ওকে সবাই বলছে। এবং ওর অশ্লীল ভিডিও যে বেরিয়েছিল, এর অন্য কেউ হলে গলায় দড়ি দিয়ে মারা যেত। ও তো এখনো সে মুখ কি করে জোর গলায় কথা বলে, কি অধিকারে সেটা ওই জানে। ওর লজ্জা নেই, ও একটা নির্লজ্জ লোক, ওর কথার কোনো ভ্যালু নেই। বৈশাখবাবু, আপনি অভিজ্ঞ পলিটিশিয়ান, একটা ছোট প্রশ্ন আপনার কাছে রাখি। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যারা বেরিয়ে গেছিলেন তাদেরকে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন। কখন আহ্বান জানিয়েছেন, কোন সন্ধিক্ষণে? যখন আপনাদের শিবিরের এই ছাত্র যুবরা রাস্তায় নামছেন এবং রাজনৈতিক বাধার মুখে পড়ছেন, ঠিক সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে। কোথাও গিয়ে কি আজকে ঋতব্রতরা আপনাদের বিরুদ্ধে বেঈমান, গদ্দার বা এমডি, হ্যান ত্যান এই শব্দবন্ধ ব্যবহার করছেন কর্মীদেরকে তাদের দিকে আকৃষ্ট করার জন্য, যাতে কর্মীরা আপনাদের দিকে না যায়? একজন কর্মীও ঋতব্রত কেন, ওদের যারা গেছে, যে বেঈমান গুলো গেছে, তাদের কারুর দিকে যাবে না। এবং আমি চ্যালেঞ্জ করে বলছি যে এই বেঈমান গুলো নিজের বিধানসভায় যেতে পারছে না। গেছিল বাড়িপুরে, ওখানকার লোকেরা গদ্দার বলে তাড়া করেছে। একটা লম্পট, একটা বেঈমান ঋতব্রত এবং এই যারা গেছে ববি অরূপ, এরা সব বেঈমান, বিশ্বাসঘাতক। এবং এদেরকে মানুষ একদম ইতিহাসের রাস্তা করে পাঠিয়ে দেবে। এরা নিজেদের বিধানসভায় ঢুকতে পারছে না। ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও বলছি, একেবারে সন্ধিক্ষণ বেছে নিয়ে পলিটিশিয়ানরা স্থান কাল পাত্র অনুযায়ী কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঠিক কি বলেছেন একবার শোনাই। আর যারা বেঈমান তাদের জন্য অত্যাচার বিজেপি আরো বাড়িয়েছে। এই বেঈমানদের ক্ষমা করবেন না। তারা আজকে বিজেপির দোসর হয়ে গেছে এবং তারা বলছে আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। তা এত ছলনা কেন? ডাইরেক্ট যে কর্মীদের রক্ত নিয়ে, আমার দেয়া সিম্বল নিয়ে ইলেকশনে দাঁড়িয়েছেন, হয় তৃণমূল করুন আমাদের সাথে, আর তা না হলে বিজেপির কোলে গিয়ে মনে রাখবেন যতই দোলাও আমার হৃদয় হবে না। ওটা নিজের পরিবার আর সম্পত্তি বাঁচাবার জন্য
অমানবিক, দানবিক। এখনো সময় আছে বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে, যে কর্মীরা মার খেয়েছে মনে রাখবেন এরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে, ফিরে তাকান এই বর্বরতার দিকে। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না, সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না, মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে ওপারও যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন প্রদীপ্ত, দেখো রাজনৈতিক দলের নেতা যত বড়ই নেতা হোক না কেন, কর্মীরাই কিন্তু যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে আসল, তারাই ভোট ময়দানের নামে ঝাঁপিয়ে পড়েন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময় কথাটা বলছেন যখন তার দলের কর্মীরা, মানে তার শিবিরের কর্মীরা রাস্তায় নেমে রাজনৈতিক বাধার মুখে পড়ছেন। ব্যবহারটাও করলেন সেই, আপনাদের জন্য এই কর্মীরা এই করেছেন ওই করেছেন। তাহলে কি এবার দুই শিবির ওই কর্মীদেরকে নিয়ে টানাটানি করতে একে অপরকে গদ্দার বা বেঈমান বলছে? দেখো, সেটাই প্রয়োজন, তার কারণ এই মুহূর্তে রাজ্যে যে রাজনৈতিক পরিস্থিতি হয়ে রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কাছে, দুই তৃণমূল কংগ্রেসের কাছেই কিন্তু কর্মীদের প্রয়োজন রয়েছে। কারণ দিনের পর দিন যদি নেতারা ঘরের মধ্যে থাকেন, কর্মীরাই রাস্তায় নামেন, কর্মীরাই দেওয়ালটা লেখেন, কর্মীরাই মিছিলের জন্য জমায়েত করেন, কর্মীরাই কিন্তু সভার জন্য লোকের হাজিরার বন্দোবস্ত করেন। ফলে সেই জায়গা থেকে কারা কত কর্মীকে নিজের দিকে টানতে পারছে সেই অনুযায়ী হয়তো ভবিষ্যতের এই যারা এখন এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন তাদের। দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, আপনাদের দলের বিষয় নয়, আপনাদের প্রতিপক্ষের বিষয়, কিন্তু তবুও রাজনৈতিক চর্চার জন্য প্রশ্ন করতেই হয় যে একটি রাজনৈতিক দল দুটো শিবিরে আড়াআড়ি বিভক্ত, দুটো শিবিরে একে অপরকে বেঈমান বলছে, গদ্দার বলছে। দেবজিৎ বাবু, দুটো শিবিরের সবাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে বেঈমান এবং গদ্দার। 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষকে শোষণ করেছে, ত্রাস সৃষ্টি করেছে, ক্ষেতের ধান থেকে ঘরের লক্ষ্মীর মান সবকিছু ছিনতাই করেছে, সবকিছু চুরি করেছে, এবং সব থেকে বড় কথা মানুষের কাছ থেকে গণতান্ত্রিক সমস্ত অধিকার ওরা বাজেয়াপ্ত করেছে। এখন ওরা কি করবে ওটা ওদের ব্যাপার, আমাদের এতে কোনো আগ্রহ নেই। কেননা এই মুহূর্তে রাজ্যের মানুষের তৃণমূল নামক দলটি বা তাদের সংগঠন নিয়ে কোনো আগ্রহ নেই। ধন্যবাদ। দেখুন, ঘড়ির কাঁটা এই মুহূর্তে 2:20 কুণাল ঘোষ এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি, হয়তো কিছুক্ষণের মধ্যে মুখ খুলবেন। কিন্তু এর আগে কুণাল ঘোষ কিভাবে ঋতব্রত শিবিরকে একেবারে নাম করে আক্রমণ করেছিলেন। তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল। 4 দিন আগে সিপিএম করা মাল লাত খেয়ে তারপরে তৃণমূলের পায়ে ধরে এখানে এসে জায়গা দেয়া, তৃণমূলের হয়ে রাজ্যসভা, তৃণমূলের হয়ে বিধানসভা, তৃণমূলের হয়ে আইএনটিটিউসি সভাপতি, তৃণমূলের হয়ে কমিটির মেম্বার, আর আজকে আসল তৃণমূল নিজেদের প্রতিষ্ঠা হওয়ার পর আজকে ওই মহিলার কাছ থেকে দল আর প্রতীক ছিনিয়ে নেওয়ার খেলা। এরা তো নিজেদের মায়ের পিঠে ছুরি মারতে পারে যারা এই খেলা খেলে। প্যাট্রোনাইজড বাই বিজেপি, মিসইউজড বাই ইসিআই, কয়েকটা গদ্দারকে কুনকি হাতির মতো ব্যবহার করেছে। দেখুন না তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে কি কি মামলা আছে। একজন তো খুনের মামলার আসামি, বাঁচতে চাই বিজেপি তাই। যে মালটা সিপিএমে ছিল সে বলছে আমি 21শে জুলাই শহীদ দিবস পালন করব। এ কি পাগল? পশ্চিমবঙ্গের পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া প্রত্যেক রাজ্যের সব জেলার এসপিদের বৈঠকে ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক কি কারণে এই বৈঠক জানাবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়, সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়। দেখো, দুপুর 2টো থেকে দিল্লিতে এই বৈঠক শুরু হচ্ছে এবং এই বৈঠকে পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশের ডিজি তিনিও এই বৈঠকে হাজির আছেন এবং সীমান্ত লাগোয়া প্রত্যেক জেলার এসপিকে এই বৈঠকে ডাকা হয়েছে। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, প্রত্যেকটা সীমান্ত লাগোয়া রাজ্যের এসপিরা, অর্থাৎ যার মধ্যে রয়েছে রাজস্থান, যার মধ্যে রয়েছে পাঞ্জাব, যার মধ্যে রয়েছে গুজরাট, জম্মু কাশ্মীর, উত্তর পূর্ব বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিভিন্ন জায়গার সীমান্ত লাগোয়া জেলার এসপিরা এই বৈঠকে উপস্থিত রয়েছে। কি আলোচনা হবে এই বৈঠকে? স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত সুরক্ষা খতিয়ে দেখবেন। আলাদা করে জোর দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গকে,
পশ্চিমবঙ্গে গত 2 মাসে কাঁটা তার দেওয়ার কাজ কতটা এগিয়েছে, সীমান্ত সুরক্ষা ক্ষেত্রে বারবার ধরে যে প্রশ্নটা উঠছিল যে সীমান্তের নিরাপত্তার দায়িত্ব শুধুমাত্র বিএসএফ এর নয়, তার পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের সব রকম সহযোগিতা থাকতে হবে, সেই সমন্বয় কোন পর্যায়ে রয়েছে এবং এক্ষেত্রে যা যা পরিকল্পিত পদক্ষেপ ছিল তার কতটা বাস্তবায়ন হয়েছে তা খতিয়ে দেখা হবে। এর পাশাপাশি ড্রোন হামলার ক্ষেত্রে প্রতিহত করার কি পরিকল্পনা বা কি পরিকাঠামো এখনো পর্যন্ত তৈরি হয়েছে সেই বিষয়ে এসপিদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি বিশেষত পশ্চিম ভারতের যে সীমান্ত, আন্তর্জাতিক সীমান্ত, সেখানে চোরাচালান একটা অত্যন্ত বড় সমস্যা। একদিকে অস্ত্র পাচার, অপর দিক থেকে মাদক পাচার এবং তার পাশাপাশি অবশ্যই অনুপ্রবেশ। এই 3টি বিষয়ের উপর আলাদা করে জোর দেওয়া হচ্ছে। একটি সুরক্ষায় প্রত্যেকটা মুহূর্তেই জোর দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটের আগে তারা বারবার বলেছেন আমাদের রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে যে জনবিন্যাস পাল্টে যাচ্ছে। আমরা সমীর মিত্রের সঙ্গে কথা বলেছিলাম, প্রাক্তন বিএসএফ কর্তা, তিনি কি বলেছেন এই বৈঠক সম্পর্কে একবার শোনা যাক। আমাদের যিনি চিফ মিনিস্টার হন কিংবা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের মাথায় এই ইয়েটা রয়েছে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাকে যদি আমরা সবাই মিলে, সে সেন্টার হোক স্টেট হোক যারাই হোক না কেন, সবাই মিলে যদি এই ইস্যুটাকে আমরা ঠিক মতো ভাবে রূপায়িত না করতে পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে এখানে তাহলে কোনো কাজই হবে না। অর্থাৎ আমার রাজ্যের সীমান্তের যে বিশেষ করে নজর, তা বলার অপেক্ষা থাকে না। সরকার বদলতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও সেই বিষয়টা বিশেষ করে উল্লেখ করেছেন এবং সীমান্তে যে জমি জটটা ছিল সেই জট খুলে দেওয়া হয়েছে এবং জমি দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন একবার শোনা যাক। এখন অবধি 142.79 একর জমি দিয়েছি। এই 600 কিলোমিটার এলাকা কয়েক মাসের মধ্যে একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান পালিয়ে যান। হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে, বাকি যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদেরকে বলুন তাড়াতাড়ি চলে যান। আরো একটা এই মুহূর্তে আপডেট দেবো। আগামী বছরের মধ্যে দেশের সব রাজ্যের রাজধানীতে গড়ে উঠবে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় সঙ্গে রয়েছেন। FRRO তৈরি হওয়াতে তাতে কি কাজ হবে এবং স্বাভাবিকভাবে এই অফিসের গুরুত্ব যদি তুমি আমাদেরকে বোঝাও। দেখো, আমরা দেখছি যে গত প্রায় কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি চিহ্নিতকরণ এবং তাদের বাংলাদেশে ডিপোর্ট করার একটা লাগাতার প্রক্রিয়া চলছে। আর এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে FRRO অফিসের মধ্যে দিয়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে একটি খবর আসছে যে আমাদের দেশে এখনো পর্যন্ত মোট 12টি জায়গায় এই FRRO অফিস রয়েছে। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন আগামী 1 বছর অর্থাৎ 2027 সালের মধ্যে সারা দেশের প্রত্যেকটা রাজ্যের রাজধানীতে এই FRRO অফিসের পরিকাঠামো তৈরি হবে এবং এখনো পর্যন্ত যেখানে যেখানে এই অফিস রয়েছে সেই সংশ্লিষ্ট জেলার এসপি FRRO অফিসের দায়িত্ব সামলান। এবারে আলাদা করে ক্যাডারের ভাবনা চিন্তা করা হচ্ছে যারা এই অফিসগুলির দায়িত্ব সামলাবেন। স্বাভাবিকভাবেই অনুপ্রবেশ শুধুমাত্র রোখা নয়, তার পাশাপাশি ডিপোর্টেশনের ক্ষেত্রেও সামগ্রিক পরিকাঠামো যাতে থাকে সেই বিষয়টি যে সরকার নিশ্চিত করতে চাইছে তা এই ঘোষণা থেকেই অর্থাৎ ডিটেক্ট ডিলিট ডিপোর্ট অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে এই পদ্ধতিটাই যাতে দ্রুততার সঙ্গে করা যায় সেই কারণেই এই FRRO তৈরি হচ্ছে বিভিন্ন রাজ্যে। हिंदुओं को, शरणार्थी हिंदुओं को नागरिकता देने का काम भी समाप्त हुआ और मैं बार बार कह चुका हूं चुनाव प्रचारों में भी और अन्य जगहों पे भी। आज मैं फिर से एक संकल्प दोहराना चाहता हूं कि भारत की भूमि से एक एक घुसपैठिए को हम चुन चुन कर निकाल कर भारत को पूर्ण सुरक्षित बनाए।
পালা বদলের পরে জোর কদমে চলছে অনুপ্রবেশকারী খেদা অভিযান। এখনো পর্যন্ত 1900 বাংলাদেশিকে চিহ্নিত করে ওপারে পাঠিয়েছে রাজ্য প্রশাসন। সূত্রে খবর 300 অনুপ্রবেশকারী রয়েছে হোল্ডিং সেন্টারে। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলে গিয়েও নিস্তার নেই প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিটের ছত্রে ছত্রে সুজিতের বিরুদ্ধে অভিযোগ এনেছে ইডি। 250 কোটির পুরো নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর বিরুদ্ধেই 20 কোটির আর্থিক বেনিয়মের অভিযোগ। সুজিত বসুর গ্রেপ্তারির 59 দিনের মাথায় চার্জশিট পেশ কেন্দ্রীয় এজেন্সির। প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিটে একেবারে ছত্রে ছত্রে সুজিতের বিরুদ্ধে অভিযোগ করেছে ইডি। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, কি আছে চার্জশিটে? শুভজিৎ, তুমি যেমনটা বললে যে গ্রেপ্তারির 59 দিনের মাথায় 11ই মে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু তাকে পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং তাকে গ্রেপ্তার করার পর 59 দিনের মাথায় এই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে প্রথম চার্জশিট পেশ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইডির বিশেষ আদালতে আজ এই চার্জশিট পেশ করা হয়েছে। 186 পাতার চার্জশিট। আর এই 186 পাতার চার্জশিটে সেখানে একদিকে যেমন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু তার নাম রয়েছে, তার ছেলে সমুদ্র বসু তার নামও উল্লেখ রয়েছে, এমনকি এদের দুটি সংস্থা, সেই সংস্থার কি ভূমিকা ছিল সেই সংস্থা দুটির নামও কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এছাড়াও আরও একটি নাম রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৎকালীন ডিএলবি পদে ছিলেন জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, তারও কিন্তু নাম রয়েছে। এবং তুমি যেমনটা বললে প্রায় 250 কোটি টাকার দুর্নীতির হদিশ পেয়েছেন। এখনও পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই অঙ্কটা আরও বাড়তে পারে এমনটাও তারা অনুমান করছেন, কিন্তু তার মধ্যে শুধুমাত্র 20 কোটি টাকা আর্থিকভাবে লাভবান হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু, এমনই অভিযোগ কিন্তু এই চার্জশিটে আনা হয়েছে, এমনটাই আমরা ইডি সূত্রে জানতে পারছি। এবং তৎকালীন যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস প্রেসিডেন্ট ছিলেন সুজিত বসু, সেই সময়ে প্রায় 340 জনকে নিয়ম বহির্ভূতভাবে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল বা চাকরির সুযোগ করে দেওয়া হয়েছিল। আর সেই চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে যে আর্থিক লেনদেন হয়েছিল সেই টাকাতেই কিন্তু লাভবান হয়েছিলেন সুজিত বসু, এবং সেই টাকা বিভিন্নভাবে যে দুটি সংস্থার নাম চার্জশিটে উল্লেখ আছে সেই সমস্ত সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার চেষ্টা করা হয়েছে বা কাজ চালানো হয়েছে, এমনটাও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তদন্তে উল্লেখ করেছেন। এবং তোমার নিশ্চয়ই মনে আছে যে এই পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত কিভাবে শুরু হয়েছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অয়নশীলের বাড়ি থেকে পাওয়া নথিপত্রের উপরে ভিত্তি করেই কিন্তু এই পুরো নিয়োগ দুর্নীতির তথ্য হাতে আসে, এবং তারপরেই পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হয়। অয়নশীল তাকে গ্রেপ্তার করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা, এবং আরও যারা রয়েছে কিভাবে এই গোটা নেক্সাস কাজ করেছিল সেই সংক্রান্ত যাবতীয় তদন্তের গতি প্রকৃতি সম্পর্কিত বিষয় ইতিপূর্বে প্রথম যে চার্জশিট জমা করা হয়েছিল ইডির তরফ থেকে সেখানে উল্লেখ করা হয়েছিল। এবং তার পরবর্তীতে 11ই মে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে তাকে পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে গ্রেপ্তার করার পর এই প্রথম চার্জশিট পেশ করলো সাপ্লিমেন্টারি চার্জশিট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, যেখানে সুজিত বসুর নাম, তার ছেলের নাম, দুটি সংস্থা এবং জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় তৎকালীন ডিএলবি পদে যিনি ছিলেন তার নামও কিন্তু উল্লেখ রয়েছে, অর্থাৎ তারও কি ভূমিকা ছিল। এমনকি সুজিত বসু তিনি নিজে যে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন এমনটা নয়, তার ছেলের যে সম্পত্তি বা তার ছেলের যে ক্যাফে রয়েছে সেখান থেকেও কিভাবে এই দুর্নীতির কালো টাকা সাদা করার চেষ্টা হয়েছিল বা বিভিন্ন জায়গাতে কিভাবে ইনভেস্ট করা হয়েছে এই সমস্ত বিভিন্ন তথ্য কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ইতিমধ্যে হাতে পেয়েছেন, এবং সেগুলোই কিন্তু এই চার্জশিটের মধ্যে দিয়ে অভিযোগ আকারে তারা সামনে তুলে ধরেছেন। এবং সেই প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট 186 পাতা সেটা আজকে ইডির বিশেষ আদালতে পেশ করা হয়েছে। সঙ্গে থাকো সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, ইডির তরফ থেকে আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছে সুজিত বসুকে গ্রেপ্তার করার 59 দিনের মাথায়। এখানে বলা হয়েছে 340 জনকে মানে ঘুরপথে চাকরি দেওয়ার সুপারিশ করা হয়েছিল। শুধুমাত্র সুজিত বসুর নাম নয়, এখানে নাম রয়েছে তার ছেলের সমুদ্র বসু এবং একজন আধিকারিকের। ইন্টারেস্টিং হচ্ছে এই 250 কোটির পুরো নিয়োগ দুর্নীতি, এখানে সুজিত বসুর বিরুদ্ধে 20 কোটির আর্থিক বেনিয়মের অভিযোগ উঠে আসছে। আপনার কি রিয়াকশন দিই বলুন তো? এরা তো সবাই চোর, আমরা জানি। আপনি 20 কোটি নিয়ে পড়ে আছেন, হ্যাঁ, কারোর ঘরে পাহাড়, টাকার পাহাড়, আর কেউ আস্ত পাহাড় কিনছে। আপনি ভাবুন, একটা 40 বছর বয়স হয়েছে কিনা আমি জানি না এখনো, দেবরাজ তার নাম, তার ঘরে নাকি 1300 কোটি টাকার সম্পত্তি পাওয়া যাচ্ছে বা আছে, তার আছে বলে অনুমান করা হচ্ছে। আপনি বলুন দেখি, এই দেবরাজের কথা ছেড়ে দিন, ওখানে আছে ওদের যুবরাজ, তার কত লক্ষ লক্ষ কোটি টাকা, তার মধ্যে এ হচ্ছে 20 কোটি। এটা নিয়ে আর কি আর এমন করবো? এ তো পাথর খাতের তলাতেই ছিল, বান্ধবী তার উপর আরাম করে চুপ করে বসেই ছিল, সেখানে সুজিত বসুর ঘর থেকে 20 কোটি টাকা বেরিয়েছে বা 20 কোটি মানে তদন্ত প্রমাণিত হয়েছে 20 কোটি টাকা উনি খেয়েছেন।
এই তো আইস অফ দ্য টিপস অফ দ্য আইসবার্গ, এছাড়া তো আর কিছু না। বেশ, ধন্যবাদ সজলদা। ফের সেই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবার মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। অশীতিপর রোগিণীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ভর্তি আইসিইউতে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি দেবব্রত সঙ্গে রয়েছে। দেবব্রত, মনে আছে সেই গত বছরই হবে বেশ কয়েকজন প্রসূতিকে দেওয়া হয়েছিল এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন, সেই রোগ কি এখনো সারেনি? একদমই হাসপাতালের সেই রোগ এখনো সারেনি বলা যেতেই পারে। কারণ গত বছর ঠিক 10ই জানুয়ারি ঠিক এই ধরনেরই ঘটনা ঘটেছিল। সেলাইন থেকে যে ইস্যু তৈরি ছিল গোটা রাজ্য তোলপাড় হয়েছিল, আর সেই ঘটনায় কিন্তু আবার পুনরাবৃত্তি ঘটল বলা যেতে পারে। যে গত 5 তারিখ মেদিনীপুর শহরেরই এক বাসিন্দা বয়স্ক মহিলা, তাকে কিন্তু তার অসুস্থতার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু গতকাল যে সেলাইন তাকে দেওয়া হয়েছিল, সেই সেলাইন দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু ভদ্রমহিলা তার ছেলেকে জানান যে তার বুকে ব্যথা করছে। আর তারপরে তার ছেলে গিয়ে দেখেন যে ডেট 26 মার্চ মাসে তার এক্সপায়ার হয়ে গেছে সেলাইনে। সেই সেলাইন কিন্তু তখনও তার মাকে দেওয়া হচ্ছে। তখনই তড়িঘড়ি তিনি অভিযোগ জানান এবং তারপরেই কিন্তু সেই সেলাইন বন্ধ করে দেওয়া হয়। যদিও ইতিমধ্যে তাকে অবজারভেশনে রাখা হয়েছে বলে জেলার হাসপাতাল সুপার জানিয়েছেন। এবং গতকালের এই ঘটনার পর থেকে ইতিমধ্যেই কিন্তু হাসপাতালের রাজ্যের স্বাস্থ্য দপ্তর তার তথ্য তলাশ করেছে, যে নথি জানতে চেয়েছে যে কি কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে এসেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ জেলার অন্যান্য স্বাস্থ্য অধিকারী এসেছেন, যে পুরো বিষয়টা খতিয়ে দেখতে চাইছেন। তদন্ত করে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ। 2026 মার্চের এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ ডেক্সট্রোজ, যেটা সুগারের ওষুধ, তো ওটা চালাচ্ছে। তারপরে চালাতে মায়ের বুকে ছাতিতে প্রবলেম হচ্ছে, ছাতি ধরপড় করছে। গাফিলতি না হলে কি এইসব জিনিস কোনোদিনও মেদিনীপুর মেডিকেল কলেজে হতে পারে? আপনি অভিযোগ করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবো, অভিযোগ তো আমি করবো। কি বললো সুপারের সাথে? স্যার তো তাকে করলো, মানে ওই ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে রিপ্লেস করার জন্য বললো, সব স্টক মেনটেন করার জন্য বললো। একটা ইঞ্জেকশন মানে কোথাও একটা ওই ঘষা পড়ে পড়ে তো হাসপাতালে প্রত্যেকটা মেডিসিনস গুলো যখন স্টক করা থাকে, কোনোভাবে হয়তো একটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিটেক্টেড হয়েছে। দেওয়ার ঠিক নয়, মানে চালানোর সঙ্গে সঙ্গে তো পেশেন্ট স্টেবল আছে। আজকের এই সেলাইন কিন্তু আজকের নয়, এটা কিন্তু তৃণমূল আমলে। তো যে কন্ট্রাক্টর এটা দিয়েছিলেন শর্ট ডেট সেলাইন, তাদের বিষয়ে তদন্ত হওয়া উচিত। সেই কন্ট্রাক্টর লাইসেন্স ক্যান্সেল হওয়া উচিত, তাদেরকে ধরা উচিত। আজকে বিজেপি জিরো টলারেন্স নীতি নিয়েছে। আমার বিশ্বাস বিজেপি সরকার এই ধরনের কন্ট্রাক্টরদের নিশ্চয়ই এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। দেখুন, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ধরনের সমস্যা প্রথম নয়। যেমন আমাদের প্রতিনিধি বলছিলেন যে 2025 সালের জানুয়ারি মাসে মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন 5 জন প্রসূতি। তাদের বেশ কয়েকজনকেই আমরা দেখেছিলাম কলকাতা এসএসকেএমে দীর্ঘদিন ধরে চিকিৎসা করা হয়, 2 জনের মৃত্যু পর্যন্ত হয়। কিন্তু যেখানে রোগ ছিল সেই রোগ এখনো রয়ে গিয়েছে, নজরদারির রোগ। তাই সেই কারণে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেদিনীপুর মেডিকেল কলেজেই অশীতিপর রোগিণীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগে ভর্তি আইসিইউতে এই মুহূর্তে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই বিষয়তেই, এই ইস্যুতেই। তিনি কি বলছেন একবার শুনবো, কারণ ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। 3টে লেভেল অফ চেক থাকে, 3টে লেভেল অফ চেক। প্রথম হচ্ছে স্টোর, সেটা কম্পিউটারাইজড, সেখানে কোনো কিছু বেরোয়নি এক্সপায়ার্ড। 2 নম্বর হচ্ছে যে রিসিভ করবে নার্সিং স্টাফ ওয়ার্ডে, সেখানেও কোনো এক্সপায়ার্ড বেরোয়নি। আর 3 নম্বর হচ্ছে যিনি দিচ্ছেন তিনি চেক করে স্যালাইন স্টার্ট করাচ্ছেন, সেখানে চেকিং হয়নি। তো কি করে থাকলো এটা হচ্ছে ওয়ার্ড থেকে যেরকম উঠছে সেরকম উঠে কোনো ওয়ার্ডের কানায় কোনাকে কোনো একটি পুরনো ডেক্সট্রোজ ছিল, তো যে কারণে এটা চলে গেছে। তো এখন আমরা এসওপিতে চেঞ্জ করা হলো। এই প্রত্যেকটা দিকেই আমরা শিখি, এটা থেকে শিখলাম যে প্রতি 7 দিনে প্রত্যেক ওয়ার্ড একদম চিরুনি তল্লাশি চালিয়ে ফাঁকা করতে হবে কোনো পুরনো এক্সপায়ার্ড মেডিসিন আছে কিনা। দেখুন,
এই সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে কিন্তু প্রায়শই অভিযোগ ওঠে, আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে। আর এবার সেই কারণেই তাদের লাগাম টানছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য কর্মীদের চিহ্নিত করতে হবে এবং সেই চিহ্নিত করার জন্য ল্যামিনেশন করা ব্যাচ দেওয়া হবে স্বাস্থ্য কর্মীদের। স্বাস্থ্য ভবনে ঘোষণা মুখ্যমন্ত্রী। এই নার্স বোনেদের দিদিদের দেখলাম অ্যাপ্রন গ্লাভ সুন্দর করে ড্রেসে আছেন, খুব সুন্দর। আমি প্রধান সচিবকে বলেছি মন্ত্রীদ্বয়কে রেখে সামনে যে ল্যামিনেশন করা ব্যাচ করে দিতে। আপনারা মাঝে মাঝে দেখান যে ইঞ্জেকশন দিয়ে ফেলেছে, ট্রলি যার নিয়ে যাওয়ার কথা, যার সিকিউরিটি দেওয়ার কথা সে সেলাই করে দিয়েছে। এইটাকে সেগ্রিগেট করার জন্য, চিহ্নিত করার জন্য বা আলাদা করার জন্য বিভিন্ন স্তরে বিভিন্ন কালারের ল্যামিনেশন করা ব্যাচও চালু করতে বলা হয়েছে। দেখুন, রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে নজরদারি যে প্রয়োজন সেটা মেনে নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কারণেই স্বাস্থ্য ভবন থেকে এই নজরদারি চালানোর কথা বলা হচ্ছে। কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে। সাত সকালে স্বাস্থ্য ভবনে সারপ্রাইজ ভিজিট করে কন্ট্রোল রুমের কাজ সরে জমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। মহকুমা হাসপাতালেও নজরদারি শুরু করতে 30শে জুলাইয়ের ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি। শেষ হবে দালাল রাজ, আশ্বাস মুখ্যমন্ত্রী। মাননীয় মন্ত্রী নোট করেছেন, প্রধান সচিব নোট করেছেন। আমি এটাকে 30শে জুলাইয়ের মধ্যে বলেছি সাব ডিভিশন লেভেলে নামিয়ে দিতে এবং কিচেন পর্যন্ত মনিটরিং করতে। বাইরে পার্কিং এবং যেখানে আমাদের ফেয়ার প্রাইস সব রয়েছে, আগামী দিনে জনঔষধি কেন্দ্র হবে, সেই জায়গাগুলো ঠিকঠাক করে দেখতে। ওয়ার্ডের ভিতরে কিছু রেস্ট্রিকশন রয়েছে হেলথ গাইডলাইনে, রুগীদের দেখানো যায় না, কিন্তু মেঝেটে যে পরিষ্কার আছে কিনা দেখানো, বা আমাদের এমার্জেন্সিতে কোনো রুগী পড়ে আছে কিনা, একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে। এটা তারা করতে পারবেন। আমি ইনিশিয়ালি স্টেট হসপিটালগুলোতে যেটা দেখেছি, আমার পরিচ্ছন্নতা দেখে ভালো লেগেছে। সমস্ত বিষয়ে নজরদারির জন্য বিধানচন্দ্র রায়ের জন্মদিবসে এই বিধাননগরেই কর্মসূচি করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কন্ট্রোল রুমের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই গোটা রাজ্যের ক্ষেত্রে কোথায় কি হসপিটালে এই মুহূর্তে কে ঢুকছেন, কে বেরোচ্ছেন, এমনকি মুখ্যমন্ত্রী এই কথাও বললেন স্বাস্থ্য ভবনে সেই কন্ট্রোল রুম দেখার পরে। তিনি বলছেন যে কোনো দালালকে যদি আজকে দেখা যায়, পরের দিন কিন্তু তাকে আর কোনোভাবেই যাতে না দেখা যায় সেই ব্যবস্থাই রাজ্যের স্বাস্থ্য দপ্তর করবে। দালাল রাজ রোখাই তাদের মূল লক্ষ্য। যে আমাদের এখানে শনাক্তিকরণের জন্য 3 রকম আইডেন্টিফিকেশন ব্যাজ হবে। একটা স্বাস্থ্যকর্মীদের, ডাক্তার, নার্স, সাফাই কর্মচারী এবং গ্রুপ ডি স্টাফেদের একরকম কালার কোডেড আইডেন্টিফিকেশন ব্যাজ। রুগীদের জন্য আইডেন্টিফিকেশন ব্যান্ড হাতে যেরকম হবে কালার কোডেড, এবং রুগীর বাড়ির লোকের জন্য আইডেন্টিফিকেশন ব্যান্ড কালার কোডেড। একটা হাসপাতালে রুগীর বাড়ির লোক, স্বাস্থ্য পরিষেবা ডাক্তার, নার্স, সাফাই কর্মচারী, গ্রুপ ডি, এছাড়া যারা আছে তারাই দালাল। তারা দালাল ছাড়া কিছু নয়। নজরদারি এখান থেকে হবে। কোনো সময় মাস্টার, আমাদের স্কুলের হেডমাস্টার মশাই বলে দিয়ে গেছেন 30 তারিখ। তো হেডমাস্টার মশাই কথা শুনে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় খুব কড়া হেডমাস্টার, জানপ্রাণ দিয়ে দেওয়া হবে, 30 তারিখের মধ্যে করে ফেলার চেষ্টা হবে। 30শে জুলাই ওনার শেষ সময়। 30শে জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করে দেওয়া হবে। তার কারণ মুখ্যমন্ত্রী কড়া হেডমাস্টার, তিনি যে নির্দেশ দিয়ে গিয়েছেন সেই নির্দেশই অক্ষরে অক্ষরে পালন করা হবে। তার জন্য যা করতে হয় তাই করা হবে, তেমনটাই বলছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, সল্টলেক। এই মুহূর্তে একটা বড় খবর ব্রেক করব আমরা। এই স্বাস্থ্য ক্ষেত্রে থ্রেড কালচারের মাথা এসপি দাসের মেয়েকে বদলি করলো স্বাস্থ্য ভবন। মমতার আমলে বেআইনি নিয়োগ এবং স্বজন পোষণের ফাইল খুলেছে স্বাস্থ্য ভবন, এবং এই এসপি দাসের মেয়ের নিয়োগ নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল। আমরা দেখেছি রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে বারবার থ্রেড কালচারের প্রসঙ্গ আসে, নর্থ বেঙ্গল লবির প্রসঙ্গ আসে, আর সেই জায়গায় আজ এসপি দাসের মেয়েকে বদলি করে ঠিক কোন বার্তা দিতে চাইলো স্বাস্থ্য ভবন জানবো। আমাদের সঙ্গে আমাদের অ্যাসোসিয়েট এডিটর তন্ময় প্রামাণিক সঙ্গে রয়েছে। তন্ময়, TV9 বাংলায় বারবার এই থ্রেড কালচারের প্রসঙ্গ নিয়ে খবর করেছে। TV9 বাংলায় বারবার এই নর্থ বেঙ্গলের মাথাকে তার খুঁজে বের করেছে। আজ এই এসপি দাসের মেয়েকে বদলি করার মধ্যে দিয়ে ঠিক কি বার্তা? দেখো, এই বার্তাটা স্পষ্ট করে দিচ্ছে স্বাস্থ্য ভবন যে তৃণমূলের আমলে
যথেচ্ছাচার চলেছিল, যা যা দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেইগুলো ধীরে 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 সব ব্যবস্থা নেবে নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে সরকার তৈরি হয়েছে সেই সরকার পরিষ্কার করে স্বাস্থ্য ভবন নোটিফিকেশন করলো গতকাল। সেই নোটিশে বলা হয়েছে এসপি দাস, এই নামটার সঙ্গে আমরা পরিচিত হয়েছিলাম, আমরা এক্সক্লুসিভ তার ইন্টারভিউ দেখেছিলাম যখন আরজিকর কাণ্ড চলছিল। অভিযোগ, একাধিক চিকিৎসক সংগঠন অভিযোগ, সরকারি চিকিৎসকদের অভিযোগ, এই এসপি দাস কোনো সরকারি হাসপাতালে চাকরি করেন না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং সেই ঘনিষ্ঠতার কারণেই তিনি কোন হাসপাতালে, কোন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে কে ভাইস চ্যান্সেলর হবেন, কে কোন পোস্টে বসবেন, কোথায় কাকে চাকরি দেওয়া হবে, যারা বিরোধিতা করে সরকারের তাদের কোথায় পোস্টিং হবে, যাবতীয় সব কিছু এই এসপি দাস নিয়ন্ত্রণ করতেন বলে গুরুতর অভিযোগ উঠেছিল। পরপর এই থ্রেট কালচার, যে থ্রেট কালচারের সামনে পড়ে একাধিক চিকিৎসক মুখ বন্ধ করেছেন, তুরান্তে ট্রান্সফার হয়ে গিয়েছেন সম্পূর্ণ বেআইনিভাবে নিয়ম ভেঙে। সেইখানেই সেই এসপি দাসের মেয়েকে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি আইওপি নামে পরিচিত। একদম তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো, অবশ্যই ইন ডিটেল তোমার কাছ থেকে নেবো। এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত আপনাদেরকে। স্বাভাবিকভাবে একটা বিষয় তো প্রশ্ন ওঠে যে রিয়াল দাস, এই এসপি দাসের মেয়ে, তার মেয়ে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বহুদিন ধরে প্রশ্ন উঠছে, আজ তাকে বদলি করা হলো, আপনার রিয়াকশন? হ্যাঁ, যেটা যথা জায়গায় থাকা উচিত সেই যথা জায়গায় ওনাকে পাঠানো হয়েছে। রিয়েল পোস্টিং দিয়েছি আমরা, আগের গুলো আনরিয়াল পোস্টিং ছিল, এখন রিয়েল পোস্টিং দেওয়া হয়েছে ওনাকে। ওনার স্নাতকোত্তর ডিগ্রি যেটা আছে সেটা জিজ্ঞাস্য, সেটা আমাদের নিরিখে ওটা অপর্যাপ্ত। তো অপর্যাপ্ত স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে আমাদের চিকিৎসক শিক্ষকের পদে ওনাকে রাখা অসম্ভব। তো ওই জন্য ওনাকে ডিমোট করে ওনার যে জায়গায় ওনার থাকার অধিকার আছে সেই জায়গায় আমরা ওনাকে আবার দায়িত্ব দিয়েছি। ওনারও ভালো, আমাদেরও ভালো। শারদা, তন্ময় বলছি। বলুন। যখন আপনিও রাস্তায় নেমে আন্দোলন করেছেন একজন চিকিৎসক হিসেবে, এই রাজ্যের চিকিৎসার ভুরুভুরি বেনিয়ম, ওষুধ চুরি, একাধিক মন্ত্রী যুক্ত এবং এই ডাক্তারবাবুদের পোস্টিং নিয়ে, প্রফেসরশিপ নিয়ে, নানান রকম বেআইনি পরীক্ষাগুলো নিয়ে, এই ফাইল কি আপনারা খুলছেন? অনেকগুলো ফাইল খোলা হচ্ছে, সেবাশ্রয়ের ফাইল খোলা হয়ে গেছে, অভয়ার ফাইল নতুন করে তৈরি করা হয়েছে, সেবাশ্রয়েরও ফাইল নতুন করে তৈরি করা হয়েছে। এগুলো কোনো ফাইল ছিল না, আগের অনিয়ম বেনিয়ম দুর্নীতির ফাইল খোলা হয়েছে, দুটো নতুন ফাইল তৈরি হয়েছে। জেনে রাখুন আপনারা দর্শকেরা যে অভয়ার মতো মারাত্মক নৃশংস ঘটনায় স্বাস্থ্য দপ্তরের কোনো রকম ফাইল ছিল না, পুরোটাই মৌখিক রূপে কাজ চলেছিল। সেবাশ্রয়ের মতো বিরাট কার্যক্রম, তাতে স্বাস্থ্য দপ্তরের কোনো ফাইল ছিল না। এই ফাইলগুলো আমরা খুললাম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে। ওনার কি বলে যে ভিশন, সেই ভিশন অনুযায়ী দুর্নীতিমুক্ত স্বাস্থ্য দপ্তর তৈরি করা হচ্ছে। শারদা, একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে কাজ শুরু করেছেন, সেখানে প্রত্যেকটি মেডিকেল কলেজের পোস্টিং নিয়ে প্রফেসরে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে উন্নীত হওয়ার যে ব্যাপারগুলো ছিল এবং পাশাপাশি পরীক্ষাতে চূড়ান্ত বেনিয়ম এই থ্রেড কালচারের সময়, এই বিষয়গুলো যেগুলো অভিযোগ জমা পড়ে আছে স্বাস্থ্য দপ্তরে, স্বাস্থ্য ভবনে, সেইগুলোর বিষয়ে আপনারা কি পদক্ষেপ করছেন? পদোন্নতির যে নিয়মাবলী সেটা নতুন ভাবে ঢেলে সাজানো হচ্ছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আমূল পরিবর্তন করা হয়েছে। যারা অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে প্রফেসর অবধি উন্নতির যে পোস্টিং, তার নিয়ম পুরোপুরি বদলে ফেলেছি আমরা। এখানে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়া হবে, ইন্টারভিউ স্বচ্ছতার সঙ্গে থাকবে। সেখানে অন্য হাসপাতাল বা অন্য রাজ্যের বা এইমস, এখান থেকে ইন্টারভিউয়াররা আসবে ইন্টারভিউ নিতে। সুতরাং এখানে কোনো রকম ভাবে আমাদের রাজ্যের কেউ যাতে ইনভলভ না হয়, থাকলেও সে প্রাক্তন কেউ হয়, যেমন প্রাক্তন ডিএমই বা প্রাক্তন ডিএইচএস বা প্রাক্তন দপ্তর অধিকর্তা, সেইগুলো সেভাবে রাখা হবে। কোনো রকম পুরোটাই স্বচ্ছতা থাকবে। এবার এটা পদোন্নতির ব্যাপার। আর আমাদের ট্রান্সফার পলিসি নতুন করে তৈরি করা হচ্ছে, সেটাও কিন্তু আমাদের একদম পরিষ্কার স্বচ্ছতার সঙ্গে ট্রান্সফার পলিসি থাকবে, ওয়েবসাইটেই থাকবে, দেখতে পাবেন সবাই, যদি জনগণ দেখতে পায়, স্বাস্থ্য চিকিৎসক শিক্ষকেরা দেখতে পায়, এরকমই ট্রান্সফার পলিসি থাকবে। এখানে দেখা গেছে 10 বছরের ঊর্ধ্বে, 15 বছরের ঊর্ধ্বে, 25 বছরের ঊর্ধ্বে লোকেরা একই জায়গায় পোস্টিং হয়ে বসে আছে, সেটা সাংঘাতিক বেনিয়ম। এসএসকেএম হাসপাতালে প্রচুর আছে এরকম, মেডিকেল কলেজে প্রচুর আছে। ধন্যবাদ আপনাকে।